হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতে স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না। সে খানিকটা পড়িবার চেষ্টা করিয়াও ঘা করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুত পদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজের লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আগযোগ পড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিলেন এই সমস্ত ভালো লক্ষণ নয়। পরীক্ষায় সে যদি বা পাশ হয়, বৃত্তি পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চায়। নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন, কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরো কঠিন। এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটা বড় ইংরেজ সওদাগরের আপিসে উমেদারি করতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। বড় সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া এই লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কইয়া তিনি মনে মনে ভাবিলেন এই লোকটাই চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, আজ্ঞে না। জামিন দিতে পারিবে? তাহার উত্তরে কহিল হরলাল, না। কোন বড়লোকের কাছ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোন বড়লোককেই হরলাল জানে না। শুনিয়া সাহেব আরো যেন খুশি হইলেন এবং কহিলেন, আচ্ছা বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো। কাজ শিখিলে উন্নতি হইবে। তাহার পরে সাহেব তার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি। আপিসের উপযুক্ত কাপড় তৈরি করিয়া লইবে। কাপড় তৈরি হইল। হরলাল আপিসে বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। একদিন সাহেবের বাড়ি গিয়াও তাহাকে কাজ বুঝাইয়া দিয়া আসিতে হইত। এমন করিয়া কাজ শিখিয়া লইতে অবশ্য হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কিরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল। তাহার বিরুদ্ধে উপরওয়ালাদের কাছে লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটখাটো গলির মধ্যে ছোটখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মার দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা, এইবার ঘরে বউ আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া কহিল, মা, ওইটা মাফ করিতে হইবে। মাতার আরেকটি অনুরোধ ছিল। তিনি বলিতেন, তুই যে দিন রাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া। তাহাকে যে আমার বড় দেখতে ইচ্ছা করে বাবা। হরলাল কহিল, মা, এই বাসায় তাহাকে কোথায় বসাইব? রোসো একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের
বৃদ্ধ বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি এবং ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়া আনিতে কোনো মতেই মন স্থির করিতে পারিল না। হয়তো কোনোদিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল বেণুর মা মারা গিয়াছে। শুনিয়া হরলাল মুহূর্ত বিলম্ব না করিয়া সে অধরলালের বাড়ি গিয়া উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুকে অনেকদিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অশৌচের সময় পার হইয়া গেল। তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল। কিন্তু ঠিক তেমনটি আর কিছুই নয়। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ তর্জনী যোগে তাহার নতুন গোপের রেখায় সাধনা করিতেছে। চালচলনে বাবুয়ানা ফুটিয়া উঠিছে। এখন তাহার উপযুক্ত বন্ধু বান্ধবেরও অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারে নটিদের ইতর গান বাজাইয়া সে বন্ধু মহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও তাগি টেবিল আর কোথায় গেল? আয়নাতে, ছবিতে, আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন দুই একটা পাস করিয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হবে না। লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক, ছেলেও মাতার
এই কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাই হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়া থাকিয়া সে দিনের কথাই মনে পড়িতে লাগিল হরলালের, যেদিন বেণু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেসের বাসায় গিয়া তাহার গলা জড়িয়া ধরিয়া বলেছিল, মাস্টারমশাই আমাদের বাড়ি চলো। সেই বেণু আর নাই, সে বাড়ি নাই। এখন মাস্টারমশাইকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহার বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পরে ভাবিল বলিয়া লাভ কি, বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না। তিনি বারবার বলিতে লাগিলেন তিনি নিজের হাতে রাধিয়া তাহাকে খাওয়াইবেন। আহা বাছা, মা মারা গেছে, অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল। কহিল অদরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল অনুমতি লইলে হইবে না, আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেণু কহিল, মাস্টারমশাই আজ আমাকে একটু সকাল সকাল যাইতে হইবে। আমার দু একজন বন্ধুর আসিবার কথা আছে বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যে চোখের বাহির হইয়া গেল। মা কহিল, হরলাল উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস। এই বয়সে উহার মা মারা গেছে, মনে করিল আমার প্রাণটা কেমন করিয়া ওঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্য সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, ব্যাস এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি চাকরি করিয়াছিলাম বটে, কিন্তু আমি সামান্য হলেও হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল
তাহার একতলার ঘরে অন্ধকারে কে যেন একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তা লক্ষ্য না করিয়া সে বোধহয় উপরে উঠিয়া যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেনু বলিয়া উঠিল, মাস্টার মশাই, আমি। হরলাল কহিল, একই ব্যাপার, কখন আসিয়াছ? বেনু কহিল, অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া আপিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে, তাহার পরে আর একবারও বেনু এ বাসায় আসে নাই। বলা নাই, কহা নাই, আজ হঠাৎ এমন করিয়া সে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া বাতি জ্বালিয়া দুজনে বসিল। তা সব ভালো আছে তো? কিছু বিশেষ খবর আছে কি? বেনু কহিল, পড়াশোনা ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারে আটকা পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেকে বয়সে ছোট ছেলের সঙ্গে তাহাকে একসঙ্গে পড়িতে হয়। তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছা? বেনু কহিল, তাহার ইচ্ছা সে বিলাতে যায়, ব্যারিস্টার হইয়া আসে। তাহার সঙ্গে একসঙ্গে পড়িত, এমনকি তাহার চেয়ে পড়ার সঙ্গে অনেক কাঁচা একটি ছেলে বিলাতে যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ? বেনু কহিল, জানাইয়াছি। বাবা বললেন, পাস না করিলে বিলাতে যাইবার প্রস্তাব তিনি কানেও আনিবে না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাস করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেনু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছে, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছে। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না বলিয়া সে অভিমান কাঁদিতে লাগিল। হরলাল কহিল, চলো আমি শুদ্ধ তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যা ভালো হয় স্থির করা যাইবে। বেনু কহিল, না, আমি সেখানে আর যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে, এই কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না, এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আরেকটু বাদে মনটা ঠান্ডা হইলেই ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া আসিয়াছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়ে কহিল, বেনু, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিলেন।
হরলাল আপিসের কাপড় ছাড়িয়া মুখ হাত ধুইয়া বেনুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের উপর হাত রাখিয়া কইল, বেনু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তখনই বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আপনার এখানে যদি সুবিধা না হয় আমি কিন্তু সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তাহার হাত ধরিয়া কহিল, রোসো, কিছু খাইয়া যাও। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না। বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জল খাবার প্রস্তুত ছিল তাহাই বেনুর জন্য থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়াই উপস্থিত হইলেন। কহিলেন, এ কি, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিল, সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সে বারান্দায় পাত পাতিয়া তাহাকে হাতে ধরিয়া খাইতে বসাইলেন। বেনুর রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নড়াচড়া করিতেছে মাত্র। এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটা দারোয়ান ও তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু সিঁড়ি বাহিয়া উপরে আসিয়া উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল। মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাইয়া কইলেন, এই বুঝি? রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়েছ কি বেনুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙিয়া খাইবে? কিন্তু সে হইতে দেব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশ কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবেই ছাড়িব। আমার নাম অধর লাল। এই বলিয়া বেনুর দিকে চাইয়া কহিলেন, চল ওঠ। বেনু কোনো কথাটি না কইয়া তার বাপের পেছনে পেছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সদাগর আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে পবিত্র হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহে শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত।